জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান ও রাশিয়া তৃতীয় কোনো দেশকে আগ্রাসন চালানোর সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আরো 4 ইসরায়েলি নারী সেনার মুক্তি, গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণের মহড়া প্রদর্শন করল হামাস। 200 ফিলিস্তিনি বন্দীর মুক্তির প্রক্রিয়া চলছে। বাংলাদেশে দেশবিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে 1 কোটি ভোট বাড়িয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রমাণ করে তেহরান বা মস্কোর কেউ শত্রুর মাত্রাতিরিক্ত দাবি মেনে নিতে প্রস্তুত নয়। ইরানের প্রেসিডেন্ট সাম্প্রতিক রাশিয়া সফরের সময় দেশটির 1 নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার পাশাপাশি রেল, সড়ক, বাণিজ্য, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতা বিস্তারের লক্ষ্যে ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। ইরান ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা এবং ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার হুমকি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পেজেশকিয়ান বলেন, চুক্তিতে বলা হয়েছে ইরান বা রাশিয়ার কেউ যদি তৃতীয় কোনো দেশের হাতে আক্রান্ত হয় তাহলে আমরা কোনো অবস্থায় আগ্রাসী দেশকে সহযোগিতা করব না, বরং সেই ধরনের কোনো হামলা ঘটার সুযোগে আমরা দেব না। গাজায় কার্যকর যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী আরো 4 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ। এ সময় তাদের হাস্যোজ্জ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। মুক্তিপ্রাপ্ত 4 নারী সেনার প্রত্যেককে একটি করে ব্যাগ বহন করে, যেখানে হিব্রু ভাষায় ইহুদিবাদ জয়লাভ করবে না লেখা একটি বার্তা সুসজ্জিতভাবে লেখা ছিল। মুক্তি পাওয়া 4 ইসরায়েলি সেনা হলেন কারিনা আরিয়েভ, ড্যানিয়েল গিলবুজা, নামা লেরবি এবং লিরি আলবাগ। 2023 সালে 7 অক্টোবর হামাস যোদ্ধারা গাজা সীমান্তের কাছে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি ধ্বংস করেন। পরে সেখান থেকে ইসরায়েলি এই 4 নারী সৈন্যকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়। এই 4 বন্দীর মুক্তির বিনিময়ে আজই 200 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত 200 ফিলিস্তিনের মধ্যে 121 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। এদের মধ্যে হামাসের 81 জন, ইসলামিক জিহাদের 23 জন, ফাতাহের 13 জন, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশনের 2 জন এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশনের 1 জন রয়েছেন। মুক্তিপ্রাপ্ত কিছু ফিলিস্তিনি গাজা এবং বাকিরা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিরে যান। এর আগে গত 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ওই দিনই প্রথম দফায় হামাস 3 ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়। এর বিনিময়ে ইহুদিবাদী সরকার 90 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয়। প্রথম দফায় মুক্তিপ্রাপ্ত এই 90 জনের সবাই অধিকৃত পশ্চিম তীরের অফের কারাগার থেকে মুক্তি পান। ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরের জেনিনের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় 2 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, শুক্রবার রাতে পশ্চিম তীরের জেনিনের অদূরে কাবাতিয়া শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায় এবং এতে 2 ফিলিস্তিনি শহীদ ও বেশ কয়েকজন আহত হন। এছাড়া ইসরায়েলি বাহিনী জেনিনের
নানা অবকাঠামো, ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস করে দিয়েছে। কোনো কারণ ছাড়াই একজন বৃদ্ধ ফিলিস্তিনির দেহে গুলি চালিয়েছে। এর ফলে তিনি মারাত্মক আহত হয়েছেন। এর পাশাপাশি দখলদার বাহিনী শহরের কয়েক ডজন বাসিন্দাকে গ্রেফতার করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, পশ্চিম তীরের আল খলিল শহরেও ইহুদিবাদী সেনারা হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে। এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুস ব্রিগেডস ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের সহযোগিতায় দখলদার সেনাদের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশের ভারতে একযোগে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আজ দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি, জামায়াত সহ যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন যারা বাংলাদেশপন্থী, তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামীর শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, খুন, গুম, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, যেটি গত 16 বছরে সম্ভব হয়নি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে 1 কোটি ভোট বাড়িয়েছেন, তাই বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে জমি দেওয়া হয়নি। রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে শুভেন্দু আরও বলেন, মমতা অনুপ্রবেশ নিয়ে বারবার বলেন, বর্ডার বিএসএফ এর দেখার কথা। যে 5টা রাজ্যে বাংলাদেশ বর্ডার তা 4000 কিলোমিটারের, শুধু পশ্চিমবঙ্গে রয়েছে 2200 কিলোমিটার। তার মধ্যে 596 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বাড়াবেন বলে জমি দিতে চাননি। মমতার সরকারের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, আগে জমি দিন, পরে বিএসএফ এর থেকে হিসাব বুঝে নিবেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরেই। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবার ফিরছি বিশ্ব সংবাদে। গাজায় হামাসের সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনায় জড়িত 2জন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডারকে হত্যা করার ভিডিও প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয়। শুক্রবার ডেথ অ্যাম্বুশ সিরিজ নামক ভিডিওর প্রথম পর্ব প্রকাশ করেছে হামাসের এই সামরিক বাহিনী। ভিডিওর একাংশে দেখা যায়, গত 6 জানুয়ারি উত্তর গাজার বেত হানুন শহরে আগে থেকে পেতে রাখা এক বোমা বিস্ফোরণে একজন সিনিয়র ইসরায়েলি সেনা কমান্ডার, তার ডিপুটি আরও কয়েকজন দখলদার সেনা নিহত হয়। ওই হামলায় নিহতদের মধ্যে ছিল মেজর ডেভিড জিওন রেভা ও তার ডিপুটি এইতান ইসরায়েল শিকনজি। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার সঙ্গে এই 2 সেনা কমান্ডার জড়িত ছিল বলে দাবি করেছে আল কাসাম ব্রিগেড। উত্তর গাজায় গত 1 মাসে আল কাসাম ব্রিগেডের হামলায় পর্যুযস্ত হয়ে পড়েছিল ইহুদিবাদী বাহিনী। এ কারণে তারা গত 15 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। দখলদার ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেও শুক্রবার ফিলিস্তিনের আল আকসা মসজিদে 50,000-এর বেশি ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।
কোন যুবককে মসজিদে ঢুকতে দেয়নি দখলদার সেনারা। এছাড়া আরো কিছু বিধিনিষেধ আরোপ করেছিল বর্ণবাদী ইসরায়েল। জর্দান পরিচালিত ইসলামিক ওয়াকফ বিভাগ এবং আল আকসা মসজিদ বিষয়ক বিভাগ ঘোষণা করেছে 50,000-এর মতো মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজে শরিক হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মসজিদের মূল ফটকগুলোতে, বিশেষ করে দামেস্ক এবং লায়ন্স গেটে তাদের উপস্থিতি জোরদার করেছে। তারা গতকাল অনেক মুসল্লিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের পরিচয় যাচাই করেছে। যুবদেরকে মসজিদের সামনের প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়নি। এমন বিধিনিষেধের কারণে কিছু মুসল্লি আল আকসা মসজিদের কাছে রাস্তায় জুমার নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের মুসল্লিদেরকে মসজিদে আসতে বাধা দিয়েছে। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ সেদেশে হস্তক্ষেপ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে তুরস্কের হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুর্কি বাহিনী হস্তক্ষেপ অব্যাহত রেখেছে। আমরা তুরস্ককে এই হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানাচ্ছি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে আব্দুল লতিফ রশিদ জোর দিয়ে বলেন, ইরাক একটি স্বাধীন সার্বভৌম দেশ। কোন দেশকে ইরাকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে দেওয়া হবে না। তুরস্ক দীর্ঘদিন ধরে ইরাকের সন্ত্রাসী তালিকায় থাকা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি অব টার্কি বা পিকেকের সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে। ইরাক সরকার বারবার উত্তর ইরাকে তুর্কি বাহিনীর সামরিক আক্রমণকে দখলদারিত্বের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছে। ইরাকি প্রেসিডেন্ট সাক্ষাৎকারে ইরানকে ইরাকের জন্য একটি মহান ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বর্ণনা করে বলেন, বাগদাদ এবং তেহরানের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ইরান ও ইরাকের জনগণ সামাজিক ও ধর্মীয়ভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। গত 10 মাসে ইরানের ট্রানজিট রুটের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন বেড়েছে 27%। ইরানের ট্রানজিট রুট কেন নানা দেশের কাছে ব্যাপক সমাদৃত, এ প্রশ্নের উত্তর রয়েছে আজকের বিশ্লেষণে। শুনুন সোহেন আহমেদের পরিবেশনায়। গত 10 মাসে ইরানের ট্রানজিট রুটের মাধ্যমে আন্তর্জাতিক পণ্য পরিবহন বেড়েছে 27%। গত 10 মাসের হিসাব অনুযায়ী ইরানের ভূখণ্ড দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন হয়েছে 1,47,00,000 টন। তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, গত বছর এই খাতে প্রবৃদ্ধি হয়েছিল আগের বছরের তুলনায় 58%, যা ছিল একটি রেকর্ড। সংশ্লিষ্ট ইরানি সূত্র জানিয়েছে, ট্রানজিট সম্পর্কিত বিষয়গুলোকে সহজতর করা, পরিবহন এবং গোদামজাতকরণ সম্পর্কিত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে ইরানের লজিস্টিক ক্ষমতার উন্নয়ন, সফল অর্থনৈতিক কূটনীতি এবং বাণিজ্য বিনিময়ের উন্নতি ও বৃদ্ধির জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে গঠনমূলক যোগাযোগ ইত্যাদি ইরানের ভূখণ্ড দিয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন বা ট্রানজিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব বাণিজ্যে, বিশেষ করে এশিয়া অংশে দক্ষিণাঞ্চলের বহু দেশের তৎপরতা জোরদার হয়েছে। ফলে ট্রানজিট রুটগুলো এবং সংযোগ করিডোর যুক্ত পথগুলোর গুরুত্ব আগের চেয়ে বেড়েছে। ইরানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্র গৌরব শ্রেষ্ঠ সম্প্রতি উত্তর ইরানের বন্দর আনজারি পরিদর্শনের পর তার দেশের বাণিজ্য জোরদার করতে এবং ইউরো এশিয়া ও ককেশীয় অঞ্চলের সঙ্গে যুক্ত হতে নিরাপদতম ও সবচেয়ে সাশ্রয়ী ও সর্বোত্তম রুট হিসেবে ইসলামী ইরানের পথগুলো ব্যবহারের উপর জোর দিয়েছেন। এ বিষয়ে চলতি ফার্সি বছরের মাঝামাঝি সময়ে তথা এখন থেকে প্রায়
4 মাস আগে ইরান চীন ডাবল কার্গো কন্টেইনার রেল যোগাযোগ চালুর ঘটনাও বেশ স্মরণীয়। এই রেল ট্রানজিট ইউরোপে চীনা পণ্য সরবরাহের জন্য সবচেয়ে নিরাপদ ও দ্রুততম পথ হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্ব ও পশ্চিমের করিডোর হিসেবে ইরান সেই 2000 বছরেরও বেশি প্রাচীন সিল্ক রোডের সুবিধা দেওয়ার ক্ষমতা রাখে চীনকে কয়েকটি সীমান্ত পথে। ইরান চীনকে 5টি রুটে ট্রানজিট সুবিধা দিতে পারে ইউরোপে পণ্য পাঠানোর ক্ষেত্রে। এর মধ্যে 3টি হল রেলপথ এবং 2টি হল সড়কপথ। 3টি রেলপথ হল কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, সারাক্স হয়ে রাজি এলাকা থেকে তুরস্ক পর্যন্ত এবং অন্য 2টি হল কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ইনচেবুরুন, রাজি এই রুট। এছাড়াও চীন ভারত ও রাশিয়ার বাজার ধরতে উত্তর দক্ষিণ করিডোর ব্যবহার করতে পারে। অন্য কথায় নৌ, সড়ক ও রেলপথে ইরান নানা দেশের পণ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য একটি জরুরি ও অত্যন্ত সাশ্রয়ী সংযোগ জংশন বা চৌরাস্তা। বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিকে জোরদারের জন্য এই ধরনের করিডোর এবং ট্রানজিট রুট আবারও চালু হচ্ছে। আর এক্ষেত্রে ইরান অন্যদের চেয়ে অনেক বেশি মাত্রায় উপযোগী ও এগিয়ে রয়েছে। এর ফলে ইরানের পাশাপাশি গোটা অঞ্চল তথা গোটা বিশ্বই উপকৃত হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।